আজ আমরা কথা বলবো অযোধ্যার সেই বিতর্কিত জমি নিয়ে যাকে কেন্দ্র করে প্রায় ৫০০ বছর ধরে চলে আসা এক জটিল বিবাদের অবশেষে অবসান ঘটেছে রাম মন্দির নির্মাণের মাধ্যমে। চলুন এই দীর্ঘ ইতিহাসের একেবারে গোড়া থেকে বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। ভাবা যায় একটা জমি যেটা কিনা ৩টে ফুটবল মাঠের থেকেও ছোট, সেটাই একটা গোটা দেশের ইতিহাসকে বছরের পর বছর ধরে প্রভাবিত করে গেছে। প্রশ্নটা এখানেই, এত বড় একটা সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা জায়গাটা আসলে এতটুকু? আর এটাই কিন্তু পুরো বিষয়টাকে আরও অনেক বেশি জটিল করে তোলে। এই সংখ্যাটা দিয়েই কিন্তু পুরো গল্পের শুরু। ২.৭৭ একর। হ্যাঁ, এটাই ছিল সেই বিতর্কিত জমির আসল মাপ। যদিও এখনকার মন্দির কমপ্লেক্সটা অনেক বড়, প্রায় ৬৭ একরেরও বেশি জায়গা জুড়ে তৈরি, কিন্তু মূল যে আইনি লড়াইটা সেটা কিন্তু ছিল এই ছোট্ট এক টুকরো জমিকে নিয়েই। তো চলুন এই বহু শতাব্দী পুরনো বিবাদের একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে একেবারে প্রাচীন আমলের দাবি থেকে শুরু করে মোগল যুগ পর্যন্ত কিভাবে এর উৎস তৈরি হলো সেটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, আদালতের নথি আর ইতিহাস কিন্তু বলছে যে এই জায়গাটার গল্প অনেক পুরনো। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান রামের পুত্র কুশ এখানে প্রথম মন্দিরটি তৈরি করেন। এর অনেক পরে ৫৭ খ্রিস্টাব্দে উজ্জয়িনীর মহারাজা বিক্রমাদিত্য আবার নতুন করে মন্দির আর শহরটা গড়ে তোলেন। কিন্তু আসল মোড়টা আসে ১৫২৮ সালে। বাবরের সেনাপতি মীর বাকি ঠিক ওই জায়গাতেই বাবরি মসজিদ তৈরি করেন। আর এখান থেকেই বলতে পারেন বিতর্কের বীজ বোনা হয়েছিল। আচ্ছা, মুঘল আমল তো গেল, এরপর আসলো ব্রিটিশরা, আর তাদের সময়েই উপাসনার জায়গাটা যেন দেয়াল দিয়ে ভাগ হয়ে গেল। দেখা যাক ব্রিটিশরা কিভাবে এই বাড়তে থাকা সমস্যাটা সামাল দেওয়ার চেষ্টা করেছিল। জানেন, ব্রিটিশদের সমাধানটা বেশ ইন্টারেস্টিং ছিল। ১৮৫০-এর দশকে যখন দাঙ্গা হলো, তখন তারা হিন্দু আর মুসলিম উপাসনাকারীদের আলাদা করার জন্য মাঝখানে একটা ইটের দেয়াল তুলে দিল। সোজা হিসেব, ভেতরের দিকটা মানে ইনার কোর্টইয়ার্ড সেটা মুসলমানদের নামাজের জন্য, আর বাইরের দিকটা যেখানে রাম চবুতরা ছিল সেটা হিন্দুদের পূজার জন্য। অনেকেই হয়তো ভাবেন এই আইনি লড়াইটা বোধহয় খুব বেশি দিনের না। একদমই নয়, এর শুরুটা কিন্তু ১ শতাব্দীরও বেশি আগে। ১৮৮৫ সালে মহন্ত রঘুবর দাস নামে একজন প্রথম মামলাটা করেন। তিনি চেয়েছিলেন রাম চবুতরার ওপর একটা মন্দির বানাতে, কিন্তু তার আবেদনটা খারিজ হয়ে যায়। কারণটা সহজ, ব্রিটিশরা কোনো ঝামেলা চায়নি, যা ছিল তাই রাখতে চেয়েছিল। আচ্ছা, এবার আসা যাক স্বাধীনতার পরের সময়ে। এখান থেকেই কিন্তু খেলাটা পুরো ঘুরে যায়। একটা ছোট স্থানীয় ধর্মীয় বিষয় কিভাবে যে একটা জাতীয় আন্দোলনে পরিণত হলো সেটাই এবার আমরা দেখব। স্বাধীনতার পর এমন কয়েকটা ঘটনা ঘটেছিল যা পুরো পরিস্থিতিকে যাকে বলে আগুনে ঘি ঢালার মতো করে দিয়েছিল। যেমন ধরুন ১৯৪৯ সাল, হঠাৎ মসজিদের সেন্ট্রাল ডোমের ভেতরে রামলালার মূর্তি পাওয়া গেল। সরকার তো অর্ডার দিল ওগুলো সরিয়ে ফেলার, কিন্তু ডেপুটি কমিশনার কে কে নায়ার সোজা মানা করে দিলেন। বললেন এটা নাকি আগুন নিয়ে খেলার মতো হবে। এরপর অনেক বছর পর ১৯৮৬-তে কোর্টের অর্ডারে আবার হিন্দুদের পূজার জন্য তালা খুলে দেওয়া হলো। আর তারপর তো ১৯৯০ এসে বিখ্যাত রথযাত্রা, যা মন্দির আন্দোলনের পক্ষে অসংখ্য জনসমর্থন নিয়ে আসে। সেই সময়ের রাজনৈতিক হাওয়াটা ঠিক কতটা গরম ছিল তাই একটা কথাতেই স্পষ্ট হয়ে যায়। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং বলেছিলেন, রামলালা, আমরা এসেছি, মন্দির এখানেই বানাবো। মানে বুঝতে পারছেন, এই কথাগুলো তখন শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল একটা রাজনৈতিক প্রতিশ্রুতি, একটা আবেগের বিস্ফোরণ। এরপর এলো সেই দিনটা, ৬ ডিসেম্বর ১৯৯২। হাজার হাজার করসেবক মানে ভলেন্টিয়াররা বাবরি মসজিদের কাঠামোটা ভেঙে দিল। এই একটা ঘটনা শুধু যে এই বিতর্কের মোড় ঘুরিয়ে দিল তাই নয়, এটা গোটা দেশের ইতিহাসকে যেন উল্টোপালট করে দিল। আর এর পরের পরিস্থিতি সেটা ছিল আরও ভয়ঙ্কর। শুধু ভারতেই দেশজুড়ে দাঙ্গা হলো, প্রায় ২০০০-এর বেশি মানুষ মারা গেলেন। এর আঁচ কিন্তু দেশের বাইরেও পড়ল। পাকিস্তানে প্রায় ৩০টা মন্দির ভাঙা হলো, বাংলাদেশেও প্রায় ১১টা। একটা ঘটনার ফল যে কতটা মারাত্মক হতে পারে এটা তার সবচেয়ে বড় উদাহরণ। তো এত ঘটনা, এত সংঘাতের পর গল্পটা এসে পৌঁছল তার শেষ পর্বে, মানে চূড়ান্ত আইনি রায়। কয়েক দশক ধরে চলা এই লড়াইয়ের শেষটা হল ভারতের সুপ্রিম কোর্টের হাতে। এখন প্রশ্নটা হলো, সুপ্রিম কোর্ট ঠিক কিসের ভিত্তিতে এই রায়টা দিল? মানে এত বছরের পুরনো এত জটিল একটা মামলায় সবাই একমত হলো কিভাবে? এই কারণগুলো জানা কিন্তু খুব দরকার। সুপ্রিম কোর্টের ২০১৯-এর রায়টা মূলত ৪টে পিলারের ওপর দাঁড়িয়েছিল। ১ নম্বর, এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট।
তাদের সার্ভেতে দেখা যায় মসজিদের নিচে একটা বিশাল পুরনো কাঠামো ছিল যেটা ইসলামিক নয়। 2 নম্বর, পুরনো দিনের ইংরেজ ভ্রমণকারীদের লেখা। তাদের নোটে এটা পরিষ্কার যে হিন্দুরা ওখানে সবসময় পূজা অর্চনা করত। 3 নম্বর, অবিচ্ছিন্ন দখল, মানে হিন্দুরা কিন্তু কখনোই ওই জায়গাটা ছেড়ে দেয়নি, এমনকি ধ্বংসস্তূপের ওপরেও পূজা বন্ধ হয়নি। আর 4 নম্বর, সাক্ষীদের বয়ান। হিন্দু সাক্ষীরা সবাই এক বাক্যে বলেছেন যে তারা বিশ্বাস করেন ওটাই রামের জন্মভূমি। তো এই সব কিছুর পর চূড়ান্ত রায়টা কি হলো? দেখুন, খুব সহজ করে বললে ওই বিতর্কিত 2.77 একর জমিটা দেওয়া হলো রামলালা বিরাজমানকে, মানে মন্দির তৈরির জন্য। আর তার বদলে সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যাতেই অন্য একটা জায়গায় 5 একর জমি দেওয়া হলো। আর কোর্ট কিন্তু শুধু জমি ভাগ করেই থেমে যায়নি, তারা একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। তারা বলল, মন্দির তৈরির পুরো ব্যাপারটা দেখভাল করার জন্য একটা ট্রাস্ট বানাতে হবে। নাম দেওয়া হলো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এর কারণটা হলো যাতে সবকিছু একটা নিয়মের মধ্যে একটা অর্গানাইজড উপায়ে হয়। তো এইভাবেই 500 বছরের একটা পুরনো বিবাদের, যেটা বিশ্বাস আর জমিকে কেন্দ্র করেছিল, তার একটা আইনি সমাপ্তি ঘটল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই রায়, এই নতুন মন্দির, এটা আমাদের দেশের সামাজিক আর রাজনৈতিক ভবিষ্যতের জন্য ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? এর উত্তরটা হয়তো সময়ই বলতে পারবে।